আসসালামু আলাইকুম স্টুডেন্টরা, সব তোমরা ক্লাসে জয়েন করো। তোমরা প্রণয়? জি স্যার। আচ্ছা, সবাইকে আসতে বস। হ্যাঁ, স্যার ক্লাস নেবেন, রেডি হও। এটা লাগাই দাও স্যার, এটা কানে নিতে লাগাই দাও। থ্যাংক ইউ। হাউ আর ইউ? রেসপন্ড করে না? জি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আই এম ওয়েল। তোমরা ভালো আছো? জি স্যার। আচ্ছা, আমি তোমাদের আজকে একটা ক্লাস দিব। সেখানে কিছু প্রবলেম আমি দিব এবং সেই প্রবলেমগুলোর যে সমাধান সলভ তোমরা করবা। ফার্স্ট 1 নম্বর একটা প্রবলেম বলছি। এ ওমেন, লেখো এইজ, এ ওমেন এইজ অ্যাবাউট 40 years, having a lump in the right breast. This is the problem. The 40 years aged lady, তার রাইট ব্রেস্ট একটা লাম্প আছে, নাথিং এলস, এটুকুই বলা হয়েছে। এখন আমি যদি প্রশ্ন করি হাউ টু অ্যাপ্রোচ দিস পেশেন্ট, তুমি কিভাবে তাকে অ্যাপ্রোচ করবে? ডেফিনেটলি এই কথাটার অর্থ হইল যে রোগীটাকে কিভাবে এক্সামিন করতে। এক্সামিন করার আগে তুমি কি করবা, কি ওয়েতে এক্সামিন করবা? এটা আসলেই তো একটা রুগীকে আমরা তার গায়ে হাত দিব না। তাহলে প্রসিডিউরটা কি? ফার্স্ট, তাকে সিম্পল একটু কাউন্সিলিং, যে আপনি এই সমস্যা নিয়ে আসছেন, আপনাকে আমি একটু এক্সামিন করব। এক্সামিন করার জন্য কিছু একটা ব্যবস্থা তাকে করতে হবে। তাকে প্রথম কাউন্সিলিং বললাম যে আপনি এক্সামিন করবো, কোনো ব্যথা পাবেন না। এটা করার জন্য তাকে কি করতে হবে? আমাদের প্রাইভেসি মেনটেন করতে হয়। কারণ একটা মহিলা আসছে, তাকে যেখানে সেখানে এক্সামিন করা তো ঠিক না। প্রাইভেসি মেনটেন করতে হবে। আর একটা হলো কি, একটা প্রপার অ্যাটেন্ডেন্স লাগবে। প্রপার অ্যাটেন্ডেন্স ভেরি এসেন্সিয়াল। সেটা কি? একজন ফিমেল, তার জন্য ফিমেল অ্যাটেন্ডেন্স দরকার। যে এক্সামিন করবে ডক্টর, তার যদি একটা ফিমেল নার্স থাকে বা তার অ্যাসিস্ট্যান্ট থাকে তাহলে ভালো। না হলে আমরা রুগীর মা অথবা বড় বোন থাকলে তাকে আমরা অ্যালাউ করতে পারি, আননোন কাউকে না। এখন আমরা সবকিছু রেডি, রুগী কনসেন্ট দিয়েছে, অ্যাটেন্ডেন্স আছে, প্রাইভেসি মেনটেন করছি, রুগীটাকে আমরা এক্সামিন করতে হবে। মাইন্ড ইট, তার রাইট ব্রেস্ট একটা লাম্প আছে। কি করে এক্সামিন করব, কি পজিশনে? এটা কিন্তু বসায় করলে হবে না, অ্যাবসলিউটলি এটা ইনকারেক্ট। কারেক্ট পজিশন কি? তাকে আমি এক্সামিনেশন টেবিলে শোয়াবো। শোয়ানোর পরে তাকে শোয়াই দিয়েছি বেডে, সে লাইং পজিশনে আছে। এখন যদি তোমাকে প্রশ্ন করি হোয়াট আর দ্য এরিয়া ইউ হ্যাভ টু এক্সামিন, অ্যান্সারটা কি হবে? ডেফিনেটলি তোমরা যদি অ্যান্সার দিতে পারো, বলো কি এরিয়া এক্সামিন করবে, বলো দেখি। দি এক্সাম এক্সিলারি এরিয়া।
প্রথম এক্সিলে হাত দিতে হবে। ব্রেস্ট এন্ড তারপরে এক্সিলারি। ইয়েস, আগে ব্রেস্ট এক্সামিন করতে হবে, তারপরে আমরা এক্সিলাই যাব। আমি তো তাকে একটা সিম্পল লাম্পের কথা বলেছি, আর তো কিছু বলিনি। কতদিন কত সময় কিছুই বলিনি, আমি ক্যারেক্টারও বলিনি। তাইলে তাকে আমরা বিছনায় শোয়াবো, অথবা তাকে আমি এক্সামিনেশন টেবিলে শোয়াই দিব। সাইডটা হবে কি, যেটা তোমরা ভুল করেছো, এক্সপোজ করতে হবে রুগীটাকে। কি এক্সপোজ করব? তার দুটা ব্রেস্ট আমি এক্সপোজ করব। একটা ব্রেস্ট করলে কিন্তু হবে না, তাহলে ভুল হবে তোমার প্রসিডিউরে। কয়টা ব্রেস্ট এক্সামিন করবা? কয়টা ব্রেস্ট? দুইটা। দুইটা। তাহলে দুইটা ব্রেস্ট এক্সামিন করার উদ্দেশ্য কি? আমি যেটা ডিজিজ আর যেটা হেলদি, দুইটার মধ্যে আমি কম্পেয়ার করতে পারবো। এটা না হলে তোমার এক্সামিনেশন ভুল হবে। তাইলে আমি ব্রেস্ট দুটো এক্সামিন করব, দুটো এক্সপোজ করব, আর আমি যেই এরিয়ায় যেই দিকে লাম্প আছে, রাইট সাইডের লাম্প, আমি রাইট সাইডের এক্সিলো এক্সামিন করব। তাহলে আমার মেইনলি কমন, আমি ডিটেলসে যাচ্ছি না, বেসিক্যালি আমরা দুইটা জিনিস এক্সামিন করতে হবে। নাম্বার ওয়ান, বোথ ব্রেস্ট অ্যান্ড ইপসিলেটারাল এক্সিলা। তাইলে আমার সাইটও হয়ে গেল। এখন আমি সিম্পলি রুগীর এক্সামিন করছি, করার পরে দেখা গেল তার ব্রেস্টের লাম্পটা পেইনফুল, টেন্ডার এন্ড লোকাল টেম্পারেচার রিস্ক। কি হয়েছে? তার কি কন্ডিশনটাকে আমি লিখতে গেলে দেরি হবে। নাম্বার ওয়ান, এটা পেইনফুল লাম্প, টেন্ডার আর লোকাল টেম্পারেচার রিস্ক। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? আমি যদি বলি, কিসের ডায়াগনোসিস? ব্রেস্ট অ্যাবসেস। ইয়েস, এটার মধ্যে আর কিছু বলার দরকার নাই। ইট উড বি এ, ডেফিনেটলি ইট উড বি এ ব্রেস্ট অ্যাবসেস। হয়ে গেল একটা। তারপরে যদি আমি দেখি, বলি, প্রশ্নটা করি তোমাকে, এই লাম্পটা 40 ইয়ার্স এজ, ফ্রিলি মোবাইল, নন টেন্ডার, ফ্রিলি মোবাইল এন্ড নন টেন্ডার লাম্প আছে। এখন তোমার ডায়াগনোসিস কি? স্যার ফাইব্রোঅ্যাডেনোমা। ইয়েস, আর অন্য কোনো কথাই না বলাই উচিত। এখানে একটাই বলতে হইব, দিস ইজ এ নাথিং বাট এ ফাইব্রোঅ্যাডেনোমা। যেহেতু ফ্রিলি মোবাইল, নন টেন্ডার, 40 ইয়ার্সও কিন্তু তো ফাইব্রোঅ্যাডেনোমা হতে পারে। এটা সমস্যার সমাধান হয়ে গেল। নেক্সট প্রশ্নটা আছে, তার লাম্পটা ফার্ম, লাম্পটা ফার্ম, রেস্ট্রিক্টলি মোবাইল, নন টেন্ডার। এখন আমি কি পেয়েছি? লাম্পটা একটা ওয়াল সার্কামস্ক্রাইব বা ইরেগুলার লাম্প, যেটি হোক, ইট ইজ নন টেন্ডার অ্যান্ড রেস্ট্রিক্টলি মোবাইল। আমি যখন লাম্পকে মুভ করি তখন পুরো ব্রেস্টেই মুভ করে যায়। দিস ইজ রেস্ট্রিক্টলি মোবাইল। এখন তোমাকে বলতে হবে যে এইটা কি ডায়াগনোসিস হতে পারে। হোয়াট আর দ্য প্রবাবল ডায়াগনোসিস? প্রশ্ন শুরু করছে প্রশ্নকর্তা, হোয়াট আর দ্য প্রবাবল ডায়াগনোসিস? এখানে কি হবে ডায়াগনোসিস? নাম্বার ওয়ান, কার্সিনোমা ব্রেস্ট। Carcinoma. নাম্বার ওয়ান, কার্সিনোমা ব্রেস্ট। ইট মে বি। তার দ্বিতীয় ডায়াগনোসিস কি হবে? সেকেন্ড ডায়াগনোসিস, টেল মি দ্য সেকেন্ড ডায়াগনোসিস। ফাইব্রোঅ্যাডেনোমা। অনেক সময় ফাইব্রোঅ্যাডেনোমা ফ্রিলি মোবাইল হয় না, অনেক সময় এটা রেস্ট্রিক্টলি মোবাইল হতে পারে, অনেক সময় হতে পারে। তাহলে আমি সেকেন্ড একটা অপশন থাকলো ফাইব্রোঅ্যাডেনোমা। থার্ড কি? ইট উড বি এ, বলো। এই রোগীটার আমি তো হিস্ট্রি নেই, আগে একটা অ্যাবসেস ছিল, মেল ট্রিটেড হয়েছে, সেখানে অ্যান্টিবায়োটিক্স দিছে, তার ফলে কি হবে তার এখানে? অ্যান্টিবায়োমা। ইয়েস, ডেফিনেটলি ইটস অ্যান্টিবায়োমা। তার এটা ড্রেন করা হয় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। হ্যাঁ, একটা 3 নম্বর ডায়াগনোসিস হলো আমাদের কি? অ্যান্টিবায়োমা। তারপরেও আমি চিন্তা করি আর একটা 5 কোশ্চেনের বলছে 5টা বলতো মিনিমাম। আর একটা কি হতে পারে? ফ্যাট নেক্রোসিস। নাম শুনছো তোমরা বোধ হয়। অনেক সময় বাইগন ট্রমা, যে কোনো ট্রমায় ফ্যাট নেক্রোসিসে সেটা অর্গানাইজড হয়ে একটা লাম্প হয়ে থাকে। এটা এরকম ফিক্স থাকে, খুব মুভ করে না, আমরা কনফিউজড হয়ে যাই যে এটাও একটা কি হতে পারে, এটা একটা
এটা হতে পারে ফ্যাট নেক্রোসিস, ফ্যাটটা অর্গানাইজড হয়ে গেছে, ক্যালসিফাইড হয়ে রয়েছে এখানে, তাহলে লাম্প, শক্ত লাম্পই হবে, মুভমেন্ট বেশি করবে না। একটা হলো। আরেকটা যদি বলতে বলে আমি বলবো দুইটি রেয়ার সার্কোমা অফ দি ব্রেস্ট। সার্কোমা, আমরা অনেক সময় সার্কোমা ব্রেস্ট পেয়েছি, তাহলে 5টা আমার হয়ে গেল। তোমরা বুঝতে পারছো তো আমাকে? তাহলে নাম্বার 1 কার্সিনোমা। কেন কার্সিনোমা বললে? তার সবকিছু ঠিক আছে, বয়সটা হলো 40 ইয়ার্স, মাইন্ড ইট। তারপর হলো কি ফাইব্রোঅ্যাডেনোমা। ফাইব্রোঅ্যাডেনোমা মেবি। তারপর আমরা কি বলছি? অ্যান্টিবায়োমা। 4 নম্বরে বলেছি আমি ফ্যাট নেক্রোসিস, 5 নম্বরে বলেছি আমি সার্কোমা। তাহলে 5টা ডায়াগনোস হওয়ার পরে উই আর ইন কনফিউশন, তাই না? এই 5টার যে কোনো একটা হতে পারে। আমি তো 5টা মনে করে তো রোগীর চিকিৎসা করব না। I shall have to identify, I shall have to go to the definite diagnosis before surgery or before starting treatment. এখন যদি বলে হাউ টু কনফার্ম ইট, কি করবা তোমরা তখন কনফার্ম করার জন্য? বলা, উত্তর দাও। এফএনএসি করব। তুমি বলছি স্টেট এফএনএসি। ইয়েস, আমি সেটাই চাচ্ছি। এটাকে অন্য কোনো অপশন নাই। কেউ যদি বলো ম্যামোগ্রাফি, কেউ যদি বলো আলট্রাসোনোগ্রাফি, আই উইল নট এগ্রি উইথ ইট। এবং আমি ওই প্রশ্নটা আমি এটা কিন্তু চাইনি, আমি বলে ফেলেছি যে হাউ টু কনফার্ম ইট। কনফার্মেটিভ ডায়াগনোসিস হলে তোমাকে ইউ হ্যাভ টু গো ফর এফএনএসি। মনে করো ওইখানে এফএনএসি করার অ্যাভেলেবিলিটি নাই, এটা সুবিধা নয় ওইখানে এফএনএসি করার। তুমি কি পারো? নেক্সট কি করা যায়? এক্সিশন অ্যান্ড বায়োপসি। এক্সেশন এন্ড বায়োপসি। আগে এক্সিশন করে দিবা? স্যার অ্যাসপিরেশন করতে পারি তো কনফার্ম? না, অ্যাসপিরেশনে কনফার্ম হবে না। এটা তো হার্ড লাম্প, ফার্ম লাম্প, এটা তার সিস্টিক না, কিছুই করবে না। তুমি একটাই বলেছো এফএনএসি, তারপরে দ্বিতীয়টা যেটা বলা হয় আমরা ইনস্টিটিউশনালি ট্রু কাট বায়োপসি বলি আমরা। নেক্সট হবে ট্রু কাট বায়োপসি, ইট ইজ মোর অ্যাকুরেট দ্যান ইউর এফএনএসি। এফএনএসি সেল আছে, এখানে টিস্যু আসবে। তাহলে সেকেন্ড আমরা অপশন থাকলো কি? ট্রু কাট বায়োপসি। এটাও তুমি করতে পারো। আরেকটা হলো কি যেটা বলছিলা, থার্ড ওয়ান ইনসিশনাল বায়োপসি। আমি একটু ইনসিশন দিব, সেখান থেকে টিস্যু আমি হারভেস্ট করব, আই উইল সেন্ড ইট ফর হিস্টোপ্যাথোলজি। দিস ইজ কল ইনসিশনাল বায়োপসি। ক্লিয়ার? এরপরে মনে করো তুমি যে আমার আরো বেশি ভালো ডায়াগনোসিস আর কনফার্ম হওয়া উচিত, বা এটা আমি ফেলে দিব, যেহেতু রেস্ট্রিক্টলি মোবাইল, খুব ইনভলভমেন্ট নাই, আমি তখন এটাকে এক্সিশনাল বায়োপসি করব। এক্সারসাইজ করে দিলাম, ওয়াইড এক্সিশন, ফেলে দিলাম। এক্সিশন মানে ওয়াইড এক্সিশন, তার কিছু হেলদি টিস্যু সহ এটাকে আমি এক্সারসাইজ করব। তাহলে একটা হলো এফএনএসি, ট্রু কাট বায়োপসি, ইনসিশনাল বায়োপসি। এখন আমি এক্সিশনাল বায়োপসি বলতেছি। আমরা এক্সিশনাল বায়োপসি যেখানে করি সেটা যদি ভালো ইনস্টিটিউশন হয়, এখানে আরেকটা বায়োপসি করার ফেসিলিটিস থাকে, দ্যাট ইজ কল ফ্রোজেন সেকশন বায়োপসি। তোমরা কি আমার কথা বুঝো? জি স্যার। ফ্রোজেন সেকশন বায়োপসি। এখন কিন্তু এনাম মেডিকেল কলেজে ফ্রোজেন সেকশন বায়োপসি হয়। যেখানে যেটা নাই সেটা তুই না করলেও তোমাকে কোনো অ্যাকিউজ করবে না, যেখানে আছে সেখানে ইউ হ্যাভ টু টুক দি হেল্প অফ দ্যাট ইনভেস্টিগেশন। তাহলে আমি কি করতে পারি? লামটাকে আমি বের করলাম বা কিছুটা কেটে আমি পাঠাই দিলাম কি জন্য? ফ্রোজেন সেকশন করার জন্য। ফ্রোজেন সেকশন এই রিপোর্ট আসলো, দিস ইজ এ ফাইব্রোঅ্যাডেনোমা ব্রেস্ট। তাহলে আমার চিকিৎসা তো হয়ে গেছে, ফেলে দিছি। আজকের অ্যান্টিবায়োটিক তাও ফেলে দিছি, ফ্যাট নেক্রোসিস তাও ফেলে দিছি, চিকিৎসা শেষ। কিন্তু রিপোর্ট আসলো কার্সিনোমা ব্রেস্ট, ইনভেসিভ কার্সিনোমা ব্রেস্ট। ক্লিয়ার? আমরা আগে এক্সামিনেশন যে এক্সিলায় কিছু নাই, এক্সিলায় থাকলে তো আগেই বুঝতাম যে অন্য কিছু। এক্সামিন করেছি শুধু লোকালই আছে। এখন আমরা কি করব? এখন অপশন আছে কি? দুইটা। একটা হলো আমি যেটা ওয়াইড এক্সিশন করেছি সেটা একটা অপশন, আরেকটা হতে পারে আমি রোগীর কনসেন্ট আগে নিয়ে রাখতে হবে। ওই যে কনসেন্টের কথা বলেছি, আমরা কি করতে পারি? সিম্পল মাস্টেক্টমি করে এক্সিলা থেকে লিম্ফ নোড একটা নিয়ে আমি স্যাম্পলিং করতে পারি। মাছটা ফেলে দিব, এটা এক চিকিৎসা।
আরেকটা হলো আমি এখন যেহেতু মেলিগনেন্সি চলে আসি ইনভেসিভ, আমি সেখানে মাস্টেকটমি করব। আর এক্সিলা থেকে লিম্ফ নোড আমি তাকে একটা স্যাম্পলিং করব, নিয়ে সেটা হিস্টোলজি আসবে। দেখা গেল আমার ব্রেস্টে যে লাম্পটা ছিল সেটি ইনভেসিভ কার্সিনোমা, আর লিম্ফ নোডটা ইট হ্যাজ নট ইনভলভ অ্যাট অল। লিম্ফ নোড হেলদি নর্মাল একটা লিম্ফ নোড দিয়েছি। তাইলে আমার লাম্পটা কোথায় আছে? রেস্ট্রিক্টেড টু দি ব্রেস্ট, লাম্পটা স্প্রেড করে নাই। তার জন্য আমার এই চিকিৎসাটা আমরা দুইটা উপায়ে করতে পারি, সিম্পল মাস্টেকটমি, অ্যাক্সিলারি স্যাম্পলিং, আরেকটা হলো আমি করেছি কি ওয়াইড এক্সিশন। এখন ওয়াইড এক্সিশনে দেখা গেল যে তার লিম্ফ নোডে নাই, আমি এটার বলতে পারি যে এই চিকিৎসা শেষ, আমি মাস্টেকটমিও করব না। এটা করে আমরা কি রুগীটাকে এমনি ধরে রাখবো যে আপনি ঠিক আছে ভালো হয়ে যাবে? নো। তারপর অপশন থাকে, যেহেতু মেলিগনেন্সি, কি কি আর চিকিৎসা অপশন আছে? কেমোথেরাপি। কেমোথেরাপি, এটা কেমোথেরাপি দিতে পারো, অনেকে আবার লোকাল রেডিওথেরাপিও দেয়, কিন্তু কেমোথেরাপি ভালো। কেমোথেরাপি দেওয়ার আগে এখন কিন্তু আমরা হরমোন রিসেপ্টর করে ফেলি, টিস্যু পাঠায় বলতে হরমোন রিসেপ্টর করে দেন, এটা এখন চাই। হরমোন রিসেপ্টর মনে রেখো, শুধু এই কথাটি, এটা গেল। তাইলে আমার এই রুগীটার সমস্যা মোটামুটি আমরা এইভাবে যদি প্রশ্ন করে তোমাদের হসপিতে তোমরা অ্যান্সার করতে পারো আশা করি। এটা আমি এইখানে রাখবো, আর বেশি বাড়াবো না। তারপর নেক্সট আরেকটা প্রবলেম আসলো, এটা 12 ইয়ার্স এজেড, 12 ইয়ার্স এজেড একটা বয়, সে আসছে কি নিয়ে? রাইট ইরিয়াকশনের লাম্প নিয়ে আসছে। প্রেজেন্ট টু আস কি নিয়ে? লাম্প নিয়ে আসছে। কত দিনের লাম্প? ডিউরেশন 3 days। ক্যারেক্টারটা কিরকম? এটা টেন্ডার, সলিডটা টেন্ডার, লোকাল টেম্পারেচার রেজ, লাম্পটা টেন্ডার, লোকাল টেম্পারেচার রেজ আছে, টেন্ডার। কয় দিনের লাম্প? 3 days লাম্প। এখন যদি বলি হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কি ডায়াগনোসিস? প্রভিশনাল ডায়াগনোসিস একটা হবে না আমার? বলো কি ডায়াগনোসিস হবে? শুনতে পাচ্ছ না তোমরা? স্যার অ্যাপেন্ডিসাইটিস। না, appendicitis, you cannot tell appendicitis. When I mention lump and 3 days time পার হয়ে গেছে, lump আছে, tender lump, you must say your diagnosis would be appendicular lump, nothing else. Appendicular lump, not acute appendicitis only. এটা আমরা বলবো appendicular lump। এখন তুমি এইরকম একটা রুগীকে ওয়ার্ডে ভর্তি হয়েছে, এটা ট্রিটমেন্ট কি করবা? বেড সাইড ট্রিটমেন্ট কি হবে? 3 দিনের লাম্প নিয়ে আসছে, বেড সাইড ট্রিটমেন্ট কি? ইমিডিয়েট ট্রিটমেন্ট কি? ডেফিনেটলি নাথিং বাই মাউথ, আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক্স, এগুলা দিবা। আর লাম্পটাকে অবজার্ভ করতে হবে। অবজার্ভ কিভাবে করবা? যে আমরা একটা লাম্পের চারিদিকে একটা সার্কুলার এরিয়া দিয়ে দিব। কেমন? সাপোজ আমার এখানে লাম্প আছে, চারিদিকে একটা সার্কুলার একটা চিহ্ন দিয়ে রাখলাম, মার্কিং দিয়ে রাখলাম, আমি এখন চিকিৎসা দিতেছি। এখন আমরা জানি, আমি যদি প্রশ্ন করি হোয়াট আর দ্য ফেট অফ দিস লাম্প, কি বলবে? ফেটটা কি? কি কি হতে পারে? কন্টিনিউয়াস রেজোলিউশন হয়ে যেতে পারে। নাম্বার 1 রেজুলেশন হতে পারে। তাহলে আমি মার্কিং যে করে রাখছি, তাহলে আমার কি হবে? সাইজটা যা ছিল আস্তে আস্তে সাইজটা ছোট হবে না? ডেফিনেটলি ছোট দিয়ে থাকবে। রুগীর টেন্ডারনেস কমে যাবে, ফিভার কমে যাবে, রুগী ওয়েল বিহেভ ভালো, তার মনে হবে আমি ভালো আছি, ঠিক না? তাহলে একটা হতে পারে ফিট, রেজুলেশন করে গেল, ছোট হয়ে গেল। আমি কিন্তু কনজারভেটিভ দিয়ে যাচ্ছি। যখনই লাম্প হবে, দি ট্রিটমেন্ট ইজ কনজারভেটিভ ম্যানেজমেন্ট, নো সার্জারি। এখানে সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড। নেক্সট কি হতে পারে? তার ফেট বাড়তে পারে স্যার। কনজারভেটিভ দিচ্ছ কিন্তু রিসপন্ড করতেছে না, তাহলে কি করে বুঝবে যে রিসপন্ড করলো না? লাম্পের সাইজ আস্তে আস্তে ইনক্রিজ করতে পারে, রুগীর জ্বর, টেম্পারেচার বাড়তে পারে, লোকাল টেন্ডারেজ বাড়তে পারে, রুগীর পালস ইনক্রিজ করতে পারে। কেমন? এবং রুগী এর মধ্যে বললো যে স্যার আমার তো পাতলা পায়খানা শুরু হয়েছে, স্পুরিয়াস ডায়রিয়া শুরু হয়ে গেছে। তখন এটা কি হয়েছে মনে হইব? হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস নাও?
অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস। হ্যাঁ, এটি দিচ্ছে অ্যাবসেস। যখনই তার বাড়তেছে, জ্বর আসতেছে, টেন্ডারনেস বাড়ছে, পালস টেকিকার্ডি হয়ে গেছে এবং স্পুরিয়াস ডায়রিয়া শুরু হয়ে গেছে, এই ইন্টারঅ্যাবডোমিনাল অ্যাবসেস যেটা কলোনিক বা গাটের কাছে থাকে সেখানে ডায়রিয়া হয়। তাইলে আমার ডায়াগনোজ হলো অ্যাবসেস, একটা ফেট গেল। আর কি হতে পারে ফেটের মধ্যে? আর কি? প্রোগ্রেশন হতে পারে, লাম্পটা বড় হতে পারে আস্তে আস্তে। বড় তো হয়েছে, বড় হইতে অ্যাবসেস হয়ে গেছে। আর তো বাস্ট হয়ে যেতে পারে স্যার। বাস্ট হইতে পারে। না, এটা কিন্তু বলা যাবে না। হয় ইট ইজ এ লাম্প, এটা বাস্ট হবে না। মাইন্ড ইট, এই কথা বলা যাবে না, লেখাও যাবে না। বাস্ট তখনই হয় যখন অ্যাপেন্ডিক্স ফ্রি থাকে, সে একা থাকে। তাহলে এখন যদি আমি তোমাদের বলি এই রুগীটার, তুমি কোশ্চেন যেটা বলছো বাস্ট অ্যাপেন্ডিক্স, এটা কখন সাধারণত বাস্ট হয়? লাম্প হওয়ার আগে বাস্ট হইতে, ওয়ান্স ইট ইজ লাম্প বাস্ট হবে না। এখন নেক্সট কোশ্চেন যে হাউ অ্যাপেন্ডিকুলার লাম্প ইজ ফর্মড, হোয়াট আর দ্য অর্গান হেল্পস টু ফর্ম দি লাম্প? কি কি অর্গান হেল্প করে লাম্প হওয়ার জন্য? বলো, একটা একটা করে বলো, আমি শুনি। অ্যাপেন্ডিক্স সাথে সারাউন্ডিং Cecum আইলো। ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স বলতে হবে। আমার অ্যাপেন্ডিক্স ইনফ্লেম না হলে তো লাম্প হবে না। ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স, তারপরে সিকাম, গ্রেটার সিকাম আছে, এই দুইটা তো থাকবেই, তারা ইনফ্লেমড হয়ে গেছে। এরপরে ইয়েস, গ্রেটার উইল কাম টু দি ফিল্ড। গ্রেটার মোটাম আসবে তাকে স্যালভেজ করার জন্য। কাকে? অ্যাপেন্ডিক্সটা যেন বাস্ট না হয়। মা যেমন বাচ্চাকে কুলে জড়ায় ধরে, এই গ্রেটার মোমেন্টামের কাজটা তাই। ও আইসা কি করবে, অ্যাপেন্ডিক্সের চারিদিক থেকে সে জড়ায় ধরবে যে না বাস্ট হইও না। তাই প্রোটেক্টিভ মেকানিজম আসলো, আইসা কি করলো, ইনফ্লামেশন অ্যাগ্রাভেট করছে, সে তার সাথে অ্যাডহারেন্ট হয়ে গেল, লেগে গেল, সে আর যেতে পারলো না। সিকাম ইনফ্লেমড হয়েছে, অ্যাপেন্ডিক্সটা আছেই, গ্রেটার মোমেন্টাম আছে, সেও যেতে পারলো না। এরপরে কারা আসবে? কিছু মোবাইল আরো আছে না, মোবাইল অর্গান যেটা আছে আমার লুপস অফ ইন্টেস্টাইন, কাছে কি আছে, কয়েলস অফ টার্মিনাল আইলিয়াম আসতে পারে। আইলিয়াম। আর টার্মিনাল দরকার না, আইলিয়াম আসতে পারে। আর কি আসতে পারে? অনেক সময় পেলভিক কলোনো যাদের বড় থাকে, এটাও কিন্তু অনেক সময় এখানে অ্যাটাচড হয়ে যায়। তাহলে আমরা দেখলাম কি হইলো, অ্যাপেন্ডিক্স ইনফ্লেম, অ্যাপেন্ডিক্স, সিকাম, তারপরে আসলো কি গ্রেটারমেন্টাম, তারপরে আসলো লুপস অফ স্মল ইন্টেস্টাইন, তারপরে কি বলেছি আমরা, পেলভিক কলোনো আসে। ক্লিয়ার? এখন আমি যদি একটা প্রশ্ন করি, ইন কেস অফ ফিমেল হোয়াট আর দ্য আদার অর্গান কাম টু দি ফিল্ড? আসতে পারে, কি আসতে পারে মেয়েদের বেলায়? Fallopian. হোয়াট? মেয়ের বেলায় কি আসবে লাম্প ফর্ম করার জন্য? মেয়েদের মোবাইল অর্গান ওইখানে কি আছে? এলবিসে ওভারি চলে আসতে পারে স্যার। ওভারির আগে যেটা আছে ফ্যালোপিয়ান টিউব। ওভারি অত মুভ করে না, ফ্যালোপিয়ান টিউবে ফিমব্রিয়া থাকে, ওদের কাজ হলো মুভমেন্ট করা। ওরা আস্তে আস্তে ওইখানে লাগতে পারে। তুমি যেটা বলছো পরে ওভারি আসতে পারে, তাহলে একটা কমপ্লেক্স লাম্প হয়ে যাবে। এই জন্যই আমরা লাম্প হলে সার্জারি করি না, কন্ট্রাইন্ডিকেটেড করলে নানা, সেই আমি যাচ্ছি না। তাইলে দেখো একটা লাম্প কি দিয়ে ফরমেশন আমি জেনে নিলাম, অ্যাবসেস হয়ে গেলে জেনে নিলাম। এছাড়াও আরো কিছু ফেট থাকে। সেটা কি? সেটা হলো তোমার এই যে লাম্পটা তুমি চিকিৎসা করে দিছো, ভালো চিকিৎসা দিয়েছো, ছোট হয়ে গেছে। রুগীকে আমরা বললাম যে আপনি 4 সপ্তাহ পরে 6 সপ্তাহ পরে আসেন, তাকে অ্যাসেস করে দেখলাম যে লাম্পটা এখনো আছে, আগে যা আছে তা ছোট হয়েছে কিন্তু হার্ড হয়ে আছে। এখন কি হয়েছে মনে হয়, লাম্পের ভিতরে পাস ছিল, সেগুলো অর্গানাইজড হয়ে গেছে, ক্যালসিফাইড হয়ে যেতেছে। তাহলে এটা লাম্পটা শক্ত হয়ে রয়েছে। ঠিক আছে, এরপরে তুমি আরো 6 সপ্তাহ পরে আসতে বললা, আসার পরে দেখলাম যে লাম্প এখন আর নাই, হাতে লাম্প লাগে না। তার মানে কি, এখন এটা কমপ্লিট রেজুলেশন হয়ে গেছে। আমি এই সময়টা কেন বললাম 12 উইকস বা 3 মান্থ? ইউজুয়ালি লাম্প যদি একটা ফরমেশন হয়ে যায়, ইউজুয়ালি টেক্স 3 মান্থস টাইম টু বিকাম কমপ্লিট রেজুলেশন। এখন কেন আমরা এই ওয়েট করছি? আমাদের আরেকটা চিন্তা ভাবনা আছে, যেহেতু স্যার একবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, লাম্প হয়েছিল, এটা আমাদেরকে পরবর্তীতে তাকে অ্যাপেন্ডিক্সেক্টমি করতে হবে, ইন্টারভেল অ্যাপেন্ডিক্সেক্টমি করতে হবে।
তাইলে রুগীটা আসলে আমি করব না, 6 সপ্তাহ পরে আসে লাম্প রয়ে গেল, আবার তাকে আমি বললাম ইউ গো টু হোম, আরো 6 সপ্তাহ থাকার পরে দেখলাম লাম্প নাই। এখন আসলেই কি আমি অ্যাপেন্ডিক্সেক্টমি করব কি করব না, আমার একটা প্রশ্ন এখানে। 3 মাস পরে আসে লাম্প নাই, এখন কি তুমি অ্যাপেন্ডিক্সেক্টমি করে দিবে? না, করা ঠিক হবে না। ওই যে তোমরা যেটা বলছিলা যে রেজুলেশন হয়, ওখানে পাস ফরমেশন হয়েছে, ওইখানে হয় কি অ্যাপেন্ডিক্স অনেক সময় এইরকম রেজুলেশন হয়, ডিজলভ হয়ে যায়, তারা নেক্রোসিস হয়, এবং তারপরে এটা ডিসইন্টিগ্রেটেড হয়ে তার অ্যাপেন্ডিক্সের কোনো অস্তিত্ব থাকে না। বুঝতে পারছো? তাহলে আসলেই কিন্তু আমি অ্যাপেন্ডিক্স করবো না, আমি খুলে দেখি যে অ্যাপেন্ডিক্স নাই, তাহলে আমি একটা ফুলিশ নেসের অবস্থায় পড়ে যাব। তাহলে আমি আগে ইনভেস্টিগেশন করবো, এখন আমার ইনভেস্টিগেশন দরকার অ্যাপেন্ডিক্স করার আগে, whether there is appendix or not। যদি দেখা যায় বলে হ্যাঁ অ্যাপেন্ডিক্স আছে, তাহলে আমি গো ফর অ্যাপেন্ডিক্স। যদি বলে না অ্যাপেন্ডিক্স নাই, তাহলে কিন্তু আমি অ্যাপেন্ডিক্স যাবো না। এইখানে আমার আল্ট্রাসাউন্ড হেল্প ছাড়া এখানে সিটি স্ক্যানের হেল্প নিতে হবে, কারণ আমার একটা কমপ্লিকেটেড রুগী ছিল, আমার জানতে হবে অ্যাপেন্ডিক্স আছে কিনা। দেন ইউ গো ফর সিটি স্ক্যান। যদি বলে ইয়েস দেয়ার ইজ অ্যাপেন্ডিক্স, এটা ছোট থাক বড় থাক যে অবস্থায় থাক, ইউ হ্যাভ টু গো ফর অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার? তাহলে অ্যাপেন্ডিক্স আসলেই কিন্তু আমরা, লাম্প আসলে আমরা চিকিৎসা অপারেশন করব না, লাম্প আসলে আমরা চিকিৎসা দিব, এই ফেট হতে পারে। ঠিক আছে, কমন ফেট এগুলো মনে রাখতে হবে আর কি কি দিয়ে লাম্প, হোয়াট আর দা অর্গান হেল্পস টু ফর্ম লাম্প, সেগুলো তোমাদের লিখতে হবে। হ্যাঁ, এই হলো আমাদের অ্যাপেন্ডিক্সের ব্যবস্থা। প্রবলেমটা গেল। আরেকটা প্রবলেম তোমাদের বলবো, যেটা আমরা কমনলি ফেস করি, আমাদের ওয়ার্ডে আসে একটা 70 ইয়ার্স এইজেড একটা পার্সন, ইট মে বি মেল অর ফিমেল, আসছে ওয়ার্ডে কি নিয়ে? সে বললো আমার পিঠের মধ্যে একটা সোয়েলিং আছে এবং খুব ব্যথা হয়, আমার জ্বর হয়। কি প্রবলেম? 70 ইয়ার্স এইজেড একটা পেশেন্ট, সে বললো পিঠে ব্যথা, পিঠে একটা সোয়েলিং আছে, ব্যথা হয় এবং জ্বর হয়। এখন রুগীটাকে কি করতে হবে? এক্সামিন করতে হবে ডেফিনেটলি। তুমি রুগীটার পিঠের কাপড় সরিয়ে এক্সামিন করতেছে, দেখলা ঠিকই একটা সোয়েলিং আছে, স্কিন কালারটা অল্টার্ড হয়ে গেছে, আর সেখানে একটা ডিসচার্জিং সাইনাসও আছে। তাহলে সোয়েলিং আছে, পেইন আছে, টেন্ডারনেস আছে, আর একটা ডিসচার্জিং সাইনাস আছে। এখন তোমার ডায়াগনোসিস কি? ইনফেক্টেড সেবাসিয়াস সিস্ট। ইয়েস, তুমি বলেছো ইনফেক্টেড সিবাসিয়াস সিস্ট হতে পারে, ভালো সুন্দর অ্যান্সার। ইনফেক্টেড সিবাসিয়াস সিস্ট সেটা লিক করে গেছে, একটা ওপেনিং হয়েছে, আমি বলতে পারি ইনফেক্টেড, কারণ দিস ইজ এ কমন সাইট অফ সিবাসিয়াস সিস্ট। নেক্সট ডায়াগনোসিস, সেকেন্ড ডায়াগনোসিস কি হবে? অ্যাবসেস স্যার। Yes, yes, very good. Tubercular না, it is abscess, not tuberculous। টেনে আনার দরকার নাই, it is abscess হতে পারে। ঠিক আছে, আর একটা সাইনাস দিয়ে হতে পারে, কয়েকটা সাইনাস দিয়ে হতে পারে, বেশি সাইনাস থাকে, মাল্টিপল ওপেনিং থাকে, তা হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? Carbuncle, sir. ইয়েস, কার্বাঙ্কল। একটা সাইনাস থাকলেও প্রথমেই বলা উচিত ছিল পিঠে আছে, এটাকে কার্বাঙ্কলে বলা উচিত ছিল, তারপরে বলা উচিত ছিল ইনফেক্টেড সিবাসিয়াস, তারপরে বলতে পারতে অ্যাবসেস। ঠিক আছে, তোমাদের অ্যান্সার ঠিক আছে, যেটা দিয়ে শুরু করো আসলটা তোমরা পরে বলেছো কার্বাঙ্কল। এখন আমি যদি বলি হোয়াট আর দা ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ডেভেলপিং এ কার্বাঙ্কল, তখন কি হবে? কি কি ফ্যাক্টরকে তোমরা রেসপন্সিবল করবা? স্যার হচ্ছে পেশেন্ট যদি হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটিস থাকে স্যার। ওইটা আগে টেনে আনো কেন? আমি তো বলে দিছি ওইটা বয়স কত, এই যে একটা ফ্যাক্টর। এটা সাধারণত এইজেড পার্সনের কার্বাঙ্কল হয়। তুমি দেখবা ইয়াং চিলড্রেন, ইয়াং অ্যাডাল্টের কার্বাঙ্কল হয় না, ডায়াবেটিস থাকলো না। তাহলে আমরা বলবো এই যে একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর কি? সাইট, কোথায় হয় কার্বাঙ্কল, হঠাৎ দ্য কমন সাইট বলো? ব্যাক এন্ড নেপ অফ দ্য নেক, ব্যাক আর নেপ অফ দ্য নেক। ব্যাকের স্কিন হতে পারে, নেপে হতে পারে, আর হয় বাটকে, বাটক। আমাদের বাটকের স্কিনও কিন্তু খুব থিক স্কিন। তাহলে একটা হইলো যে সাইট, ব্যাক, নেপ, আর আমি বলছি স্কিনের কথা বললাম, থিক স্কিন হইতে হবে। থিন স্কিন যেখানে সেখানে হয় না। এর কারণটা কি, রিজনটা কি বিহাইন্ড ইট? রিজন হইলো থিক স্কিনে ব্লাড সাপ্লাই কম,
কম্পারেড টু দি আমাদের ফেসিয়াল স্কিন অথবা অন্যান্য জায়গার স্কিনের চেয়ে এখানে ব্লাড সার্কুলেশন কম থাকে। তাহলে একটা হলো এইচ, 2 নম্বরে বললাম সাইট, আর স্কিনের কন্ডিশন বললাম, আর ল্যাক অফ ব্লাড সাপ্লাই। কি জন্য ফেসে কিন্তু কারো কোনোদিন দেখবা যে কোনো কার্বানকাল হয় না, ইভেন অ্যাবসেসও হয় না, কারণ সার্কুলেশন বেশি আছে। এরপরে যেটা আমাদের এগুলাতে গেল কমন ফ্যাক্টর, কিন্তু আসল ফ্যাক্টর কোনটা? আরেকটা রিসপন্সিবল ফ্যাক্টর কি? দ্যাট ইজ ইউ হ্যাভ মেনশন ইট, দ্যাট ইজ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস। আর একজনে বলছিল আনকন্ট্রোল, আমি তো জানি না কন্ট্রোল না আনকন্ট্রোল, ডায়াবেটিস মেলাইটাস বলে রাখাই ভালো। আরেকটা কথা আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড পার্সনদের হয়। ইমিউনো কম্প্রোমাইজ অনেক কারণ আছে, আমি সেখানে যাব না, তোমরা লেখার মধ্যে লিখবা ইমিউনো কম্প্রোমাইজ। যদি কেউ বলে হঠাৎ দা কন্ডিশন প্রডিউসিং ইমিউনো দেন টি উইল টেল ইট, আদারওয়াইজ ইমিউনো কম্প্রোমাইজ। আরেকটা ফ্যাক্টর আছে, যারা আনহাইজেনিক থাকে, যারা হাইজিন ভালো তাদের কিন্তু এইসব ডিজিজ কম হয়, যারা আনহাইজেনিক থাকে তাদের হতে পারে। তাহলে আমরা এই ফ্যাক্টর গুলো দেখলাম, এইজ দেখলাম, সেক্সের কোনো নেই, যে কোনো সেক্সে হতে পারে। আরেকটা আমরা কি বলছি যে তার স্কিনটা ঠিক হইতে হবে, সার্কুলেশন কম থাকতে হবে, সাইটের মধ্যে ব্যাকে হয় সাধারণত, বা বাটকে হয়, নেপ অব দি নেকে হয়, অন্য জায়গায় সাধারণত হতে পারে, যেমন ল্যাটারাল সাইড অব দি থাই, তোমার আর্মের ল্যাটারাল সাইড, এগুলো স্কিন ঠিক সেখানে হতে পারে। তাইলে আমরা এই জিনিস আটা লাস্টে যেটা বলছো দ্যাট ইজ মক্কম, সেটা ডায়াবেটিস মেলাইটাস। ইট মে বি আনকন্ট্রোল, কমনলি আনকন্ট্রোল থাকে, আননোন ডায়াবেটিস। কন্ট্রোল দূরের কথা, সে জানেই না তার ডায়াবেটিস আছে। এখন রুগীটা যদি তোমার এরকম একটা অ্যাবসেস নিয়ে আসে, বা সিবিআরসি ইনফেক্টেড সিবিআরসি নিয়ে আসো, কার্বাঙ্কালি তুমি মনে করছো, এখন তুমি বলি যে তুমি একটা ইনভেস্টিগেশন, অনলি ওয়ান ইনভেস্টিগেশন, কি ইনভেস্টিগেশন করবা বলো? ব্লাড সুগার। ইয়েস, ব্লাড সুগার। ব্লাড সুগার আমাকে করতে হবে। ব্লাড সুগার দেখলা যে তার অনেক বেশি আছে, অনেক রেইজ ব্লাড সুগার। এখন এই রুগীটাকে আমি ফেলে রাখবো না আমি চিকিৎসা দিব? যদি অ্যাবসেস হয় কি চিকিৎসা দিবা? অ্যাবসেস বলো। ইনসিশন অন ড্রেনেজ। এইখানে একটা কথা আগে বলতে হবে, আমার যেহেতু আনকন্ট্রোল ডায়াবেটিস, ডায়াবেটিকটা কন্ট্রোল আমার কন্ট্রোলের কথা, আই উইল স্টার্ট ইনসুলিন। এখানে কন্ট্রোল করতে গেলে আমার কাছে 1 সপ্তাহ লাগবে। এই 1 সপ্তাহ রুগী বসে থাকবে না, তার সেপ্টিসিমিয়া হবে, ব্যাকটেরিমিয়া হবে, হোয়াট এভার মাইট বি, টক্সিমিয়া হয়ে যেতে পারে। তাহলে আমরা তাকে কি স্টার্ট করব? ইনসুলিন স্টার্ট করব। ইনসুলিন স্টার্ট করে আমরা তাকে চিকিৎসা করব। আর বেশি দিন দেরি করা যাবে না, তাহলে কিন্তু বিপদ হবে, যেটা একটা ভুল চিন্তা ভাবনা। তুমি ইনসুলিন দাও, দিয়ে তাকে ইনসুলিন চলবে, আর আমি চিকিৎসা করবো। এখন আমি যদি বলি যে পিঠে একটা অ্যাবসেস আছে, ইনফেক্টেড সিভিয়াসি আছে, বা কার্বাঙ্কেলেই আছে, অ্যাবসেসের চিকিৎসা হলো ইনসিশন এন্ড ড্রেনেজ, আর ইনফেক্টেড অ্যাবসেস হলো সেটাও কিন্তু ইনসিশন দিয়ে তোমাকে ড্রেন করে দিতে হবে। আর যদি কার্বাঙ্কেল তার চিকিৎসা কি? Then you to go for surgical debridement of the inflamed necrous tissue, etc. Surgical debridement, wide excision of the হোয়াইট বললে এটা ওই রকম কথা হয়ে যায়, কিন্তু আমরা বলি সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট, এই কথাটা বলা ভালো। সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট অফ দি ডিভাইটালাইজড টিস্যু। এখন আমি যদি প্রশ্ন করবি তুমি অ্যানাস্থেসিয়া কি দিবে, কি অ্যানাস্থেসিয়া দিবে বলো? স্যার জেনারেল অ্যানেস্থেসিয়া। লোকাল দেওয়া যাবে না? নো স্যার। কেন না? স্যার পাশে স্যার লোকাল কাজ করে না স্যার। নট অনলি পাস, ইনফ্লেমড এরিয়া। পাস তো আমি করবি না, আমি তো পাসে ইনছি, আমি তো দিচ্ছি স্কিনে দিচ্ছি। ইনফ্লেমড এরিয়ায় আমার লোকাল কাজ করে না, বরং তোমার যে চান্স অফ তোমার ইনফেকশন আর স্প্রেড করে দিতে পারে ডিউ টু প্রিক। মাল্টিপল প্রিক করা লাগবে, আমার পাস ইনফেক্টেড সাবস্টেন্স আরো দূরে সরে যাবে, আরো বেশি অ্যাগ্রাভেট করবে ইনফেকশন। তাইলে আমরা এখানে লোকালে কোনো প্রশ্নই আমরা রাখবো না, আমরা একটাই বলবো জিএ। এখন তুমি কি রুগীটাকে স্টেট জিএ দিবা কিনা, এখানে কিন্তু একটা কোশ্চেন। এগুলো জিএ দিতে হলে তোমাকে ইউ হ্যাভ টু গো ফর সাম ইনভেস্টিগেশন করতে, এটা ছাড়া কিন্তু জিএ দিবে না তোমাকে। তাহলে কি কি ইনভেস্টিগেশন সাজেস্ট করবা?
বলো। স্যার হচ্ছে স্যার একটা সিবিসি, স্যার হচ্ছে চেস্ট সিবিসি একটা করব। সিবিসি আগে করবো আমি, সিবি সিম্পলটা আগে করে নেব। তাহলে হেমোগ্লোবিন কি আছে, প্লেটলেট কি আছে, সবকিছু আমি জেনে গেলাম। ঠিক আছে না? তারপরে আমি জিএ যেহেতু দিব, তার একটা চেস্ট এক্সরে করবো, চেস্ট ক্লিয়ার আছে কিনা। ইউজুয়ালি ইসিজি যারা ইয়াস ইসিজি করবো। আরেকটা জিনিস আমি করতে বলবো, যেহেতু ডায়াবেটিস আনকন্ট্রোল, এই পেশেন্টে তোমার রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন টেস্ট করতে হবে। কারণ সে কমন দিয়ে দিলা, কিডনি তারা অ্যাসল্ট হইলো, ইট মে ডেভেলপ একিউট রেনাল ইনজুরি, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। তাহলে আমরা কি করব? চেস্ট এক্সরে, ইসিজি, এমন আর হলো রেনাল ফাংশন টেস্ট, সিম্পল সিরাম ক্রিয়েটিনিন, আর একটা বলছিলে আমরা বলছি সিবিসি। এই করে আমরা রুগী দেখা যায় মোটামুটি ফিট আছে, কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই, দেন উইল গো ফর জিএ। আমরা ড্রেন, যদি অ্যাবসেস হলো ড্রেন করব, সিবাসিয়াসিস ইনফেক্টেড হলো ড্রেন করব, আর যদি আমার কার্বাঙ্কাল হয় তাহলে টু গো ফর এক্সিশন অফ দি ডিভাইটালাইজড টিস্যু। ঠিক আছে? এখন যদি ছোট্ট একটা প্রশ্ন আমি করি যে হোয়াট ডু ইউ মিন বাই কার্বাঙ্কাল, হোয়াট ইজ দি ডেফিনেশন অফ কার্বাঙ্কাল, বলো দিই একজন শুনিয়ে। হোয়াট ইজ কার্বাঙ্কাল, বলো। Infective gangrene of skin and subcutaneous tissue which exists through multiple openings. ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই ডেফিনেশনটা কমপ্লিট হয়েছে, আমি যেভাবে ক্লাসে বলেছি তুমি ওই মনে রাখছো। দিস ইজ নাথিং বাট ইনফেক্টিভ গ্যাংগ্রিন অফ স্কিন অ্যান্ড সাবকিউটার টিস্যু। তাতে আমরা কার্বাঙ্কাল বলি না। আমরা কার্বাঙ্কাল কখন বলবো? যখন তার ডিসচার্জিং সাইনাস থাকবে। একটা হতে পারে, দুটা হতে পারে, মাল্টিপল হতে পারে, কিব্রিফর্ম হতে পারে, ঝাঁঝরার মতো, চাকরির মতো হয়ে আসতে পারে। তাহলে আমরা এই কার্বাঙ্কালের এখন ওয়াইড এক্সিশন করে দিছ, তারপরে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, আস্তে আস্তে সেটা তো হিলিং হয়ে আসবে। কিন্তু হিলিং আর হচ্ছে না, ওইখানে একটা আলসার রয়েই গেল। এখন আমি এটার কি বলবো? দিস ইজ ডায়াবেটিক আলসার। এখন তো একজনের দেখলে সে কি বলবে? কার্বাঙ্কেল? নো, নাও ইট হ্যাজ বিন ট্রান্সফার অর টার্ন ইনটু ডায়াবেটিক আলসার। এই আলসার শুকাচ্ছে না, হেলদি হয়ে গেছে, গ্রানুলেশন টিস্যু হয়েছে হেলদি, এভরিথিং ওকে, কভার হচ্ছে না। এখন কি করব আমরা? কি চিকিৎসা? নেক্সট চিকিৎসা কি বলো? ইউ হ্যাভ টু স্কিন গ্রাফট করতে হবে। এখানে স্কিন গ্রাফট হতে পারে, স্কিন গ্রাফট দি সিম্পল ওয়ে স্কিন গ্রাফট। কেউ কেউ বলবে যে লোকাল রোটেশন ফ্ল্যাপ। এমনি ডায়াবেটিস ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাকে ফ্ল্যাপের দরকার নাই, তুমি এটাকে একটা সিম্পল স্কিন পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট দাও, আই থিঙ্ক ইট উইল গো। তাহলে এইভাবে আমরা প্রসিড করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে আমরা কি কি আলোচনা, এক নম্বর আমি যে ব্রেস্টের একটা লাম্পের কথা বলেছিলাম, 2 নম্বর আমি একটা অ্যাপেন্ডিকুলার লাম্পের কথা বলেছিলাম, 3 নম্বর আমরা একটা পিঠে একটা সোয়েলিং এর কথা বললাম, সেটা অ্যাবসেস হচ্ছে, ইনফেক্টেড সিবাসিয়াস সিস্টেস অথবা কার্বাঙ্কেল, কমনলি কার্বাঙ্কেলই হয়। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে যদি মনে রাখি বা পড়াশোনা করি, আমার মনে হয় তোমাদের বেসিক জিনিসগুলো মনে রাখতে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। কতক্ষণ হলো? হ্যাঁ হ্যাঁ, সময় আছে আরো? তোমাদের কি আছে? এই বড় বড় একটু ঠিক গল্প অ্যাপেন্ডিক্স বাইরে হচ্ছে নাকি, না গল ব্লাডার? অ্যাপেন্ডিক্স তো বললাম আর কি, অন্য একটা বাইর করে, অন্য কিছু দিয়েছে, ঠিক ভালো হয়েছে। কোথায় দেখা নেগেটিভ সেটা করো। কোথায়? ওটা কি? ওটা তো
এই যে ডিস্টালি আছে দেখো এখানে রেখে দাও। এই নিচেটা এই নিচে ফোকাস করে এটা ডিজিটালি একটা ফোকাস হয়ে গেছে। এই যে এটা রাখো। আচ্ছা, দিস ইজ নাথিং বাট এ কলেঞ্জিওগ্রাম। আমি যদি কলেঞ্জিওগ্রাম বলি তাহলে কিন্তু কথাটা একটু ভুল থাকে। শুদ্ধ কি হবে, কারেক্ট কি হবে? আমি বলছি কলেঞ্জিওগ্রাম। তুমি কি এগ্রি করো আমার সাথে? তোমরা টি টিউব কলেঞ্জিওগ্রাম তো দুই রকম হতে পারে, একটা পার অপারেটিভ হতে পারে, একটা পোস্ট অপারেটিভ। তাহলে এটা মোস্ট লাইকলি পোস্ট অপারেটিভস। টি টিউব কলেঞ্জিওগ্রাম। ঠিক আছে, টি টিউব কলেঞ্জিওগ্রাম আমরা কখন করি? পোস্ট অপারেটিভ টি টিউব কলেঞ্জিওগ্রাম when we will go for টি টিউব পোস্ট অপারেটিভ টি টিউব কলেঞ্জিওগ্রাম। কখন করবে, কত দিনের দিন করবে, টাইম আছে একটা, বলো। আমি বলেছি ক্লাসে টি মানে 10 ডেজ, 10 মনে থাকবে 10, এভারেজ 10 ডেজ মনে রাখা হলো, 1-2 দিন কম বেশি হতে পারে। 10 ডেজ টি টিউব মানে 10 ডেজ আমরা পোস্ট অপারেটিভ টি টিউব কলেঞ্জিওগ্রাম করব। টি টিউব কলেঞ্জিওগ্রাম করার দরকার কি আমার? হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ পারফর্মিং টি টিউব কলেঞ্জিওগ্রাম? সেটা করতে গেলে তার খরচের প্রশ্নে রোগীর একটা ঝামেলা হবে। আমি কেন করি, কি এমটা কি আমাদের পারফর্মিং টি টিউব কলেঞ্জিওগ্রাম? আমি আগে রুগীটা কোলিডোলিথিওটমি করেছিলাম, সিম্পল একটাই বললাম, অন্যটা বলবো না। কোলিডোলিথিওটমি করেছি, আমি টি টিউব দিয়ে আসছি, এখন রুগী ভালোই বিহেভ করতেছে। হ্যাঁ, তার বাইরেও বেশি আসে না টি টিউব দিয়ে, রুগীর কোনো সিমটমও বেশি নাই, কিন্তু আমাকে টি টিউব কলেঞ্জিওগ্রাম করতে। এটা কত দিনের দিন করি আমরা? ইউজুয়ালি 10 ডেজের, অ্যারাউন্ড 10 ডেজে করি। কি উদ্দেশ্য কি, এইমস এন্ড অবজেক্টিভ টি টিউব কলেঞ্জিওগ্রামের বলো? উদ্দেশ্যবিহীন ভাবে কাজ হবে? স্যার জন্ডিস প্রিভেন্ট করার জন্য, সাবসাইড করার জন্য। এটা একটা অ্যান্সারটা ঠিক হলো, সুন্দর হলো না। জন্ডিস কি আর কি প্রিভেনশন করার ক্ষমতা আছে? কলেঞ্জিওগ্রাম হাউ, এটা কোনো সময় করবে না। আমরা কেন করি? আমি কি করেছিলাম? অপারেশনটা কোলিডোলিথিওটমি করেছিলাম। সেখানে স্টোন ছিল, কমন বাইল ডাক্ট হোক, রাইট ডাক্ট হোক, লেফট ডাক্ট হোক। আমি ইরিগেশন স্টোন বের করেছি, মাল্টিপল স্টোন ছিল। ঠিক আছে, এখন আমি পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট দেখবো যে আমি তো স্টোন বের করে দিয়েছি, আরো তুই একটা রেসিডুয়াল স্টোন রয়ে গেল কিনা। নাম্বার 1, রেসিডুয়াল স্টোন থাকতে পারে। আর একটা হইলো যে আমার ডাইটা ইন্টেস্টাইনে কোথায় যেতে হবে, কোথায় ওপেন করে? ডিউডেনামে, আপার ইন্টেস্টাইন ডিউডেনাম, যে জন্য আমার ডাই গেল কিনা, এই কন্ট্রাস্টটা গেল কিনা। যদি ফ্রিলে চলে যায় তাহলে আই উইল বি ভেরি মাচ গ্ল্যাড যে আমি অপারেশন করেছি, কোনো অবস্ট্রাকশন হয়নি, রেসিডুয়াল স্টোন নাই, ডাই হ্যাজ পাস টু দি কোথায়? ডিউডেনাম বা জেজুনামে, আই উইল বি স্যাটিসফাইড। যদি দেখা যায় যে যায় না, তাইলে আমি চিন্তা করতে কেন যায় না। না যাওয়ার বড় কারণ হইলো, আমি তো আগেই দেখছি যে একটা পাথর, দেখো এখানে একটা নেগেটিভ শ্যাডো আছে, আছে না? কালো একটা শ্যাডো আছে যেখানে আমি অ্যারো দিয়েছি, আছে? জি স্যার। কেন সি খুব ক্লিয়ার স্যার। আছে কোথায়? ডিস্টাল পার্ট অফ দি কমন বাইল ডাক্ট, এবং এটা মোস্ট লাইকলি উইদিন দি ডিউডেনামের ভিতরে গেছে, ইন্টার ডিউডেনাল পার্ট অথবা সুপ্রাডেনাল যেখানে আছে। আরেকটা জিনিস দেখছো, বাইল ডাক্টটা কিরকম ডাইলেটেড না? করতে হবে তো, এখানে একটা নেগেটিভ শ্যাডো আছে, বাইল ডাক্টটা আমার ডাইলেটেড। আর কি আমি দেখতেছি দুই দিকে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট ডাইলেটেড হলো, আর biliary ওয়াল ভিজুয়ালাইজড। এই দিকটা আমি স্যাটিসফাইড যে আমার biliary ওয়াল ভিজুয়ালাইজড, ডাক্ট ডাইলেটেড আছে, আমার ক্ষতি নাই। কিন্তু অসুবিধাটা কোথায় হয়েছে? এখানে পজিটিভ ফাইন্ডিং হলো মেইনলি তোমার কি, there is a negative black shadow at the distal part of the common bile duct.
তাইলে আমার এখন চিন্তা করতে হবে কি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে আমার টি টিউব যেখানে লাগানো আছে বাইল ডাক্টের ওইখান দিয়ে কোন রকম ডাই বের হয়ে গেছে কিনা, এক্সট্রা বাসের হয়েছে কিনা, ওইখানে তো লিক করতে পারে না। তাইলে কি তো টি টিউব যেখানে প্লেস করা আছে সেইখানে এই কিন্তু পয়েন্টার আছে নাকি নাই, ওই যে আমি কমন বাইল ডাক্টের টি টিউবটা দিয়েছি দেখছো তো, ওর আশেপাশে ওটাও এর আশেপাশে তোমার যদি দেখা যায় যে কন্ট্রাস্ট বেরিয়ে গেছে তাহলে বুঝতে হবে আমার এখান দিয়ে লিক করতেছে, লিকও করে না, এভরিথিং ওকে। আমি দেখলাম যে ডাইলেটেড আছে কমন বাইল ডাক্ট, ইভেন রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, তাইলে ডিস্টালি তার একটা অবস্ট্রাকশন আছে। তাইলে ওই যে দেখলাম যে ডিস্টাল অবস্ট্রাকশনটা কি আছে, একটা আছে, তাহলে অপারেশন করেছো, স্টোন আছে। আমি করলাম 10 ডেজ 9 ডেজ অথবা 12 ডেতে করেছি। আমি এই টি টিউব কলেঞ্জিওগ্রাম করার আগে ডাই দিয়ে টেস্ট করার আগে আমাকে একটা ট্রায়াল দিই আমরা, দ্যাট ইজ দ্য ট্রায়াল অফ দি টি টিউব বিফোর ডুইং কলেঞ্জিওগ্রাম। কথাটা বুঝতে পারছো কিনা? টি টিউবের আমরা একটা ট্রায়াল দিব। কি ট্রায়াল দিব আমরা, কিভাবে ট্রায়াল দেই, কত দিনে শুরু করবা? 8, 9, 10 ইয়েস, আফটার 7 ডেজ, 7 দিন পরেই তুমি ট্রায়াল দিবা। কিভাবে ট্রায়াল দিবা? ইন্টারমিটেন্ট ক্ল্যাম্পিং অফ দি আমার কি টি টিউবের বডিতে বা যেখানে হোক আমি বন্ধ করে দিব। হ্যাঁ, বন্ধ করে দিলে কি হবে, আমরা ও কি বন্ধ করে দিয়ে বসে থাকবা? প্রথম দিকে হয়তো দিলা আধা ঘন্টা, তারপরে 1 ঘন্টা, তারপরে কিছুক্ষণ খোলা রাখলা, আবার বন্ধ করে দিলা। এইভাবে আমরা অনেক সময় 24 আওয়ার বা তারও বেশি আমরা ট্রায়াল দিই। ট্রায়াল দিয়ে কি অবজার্ভ করবা? ট্রায়ালে আমরা অবজার্ভ করব রুগীটার ব্যথা হয় কিনা। বন্ধ করে দিই যখন বাইলটা তো আর আমরা টি টিউবতে আসতে পারতেছে না, তাই বাইল যদি নিচে না যায় তাহলে ওইখানে স্ট্যাগনেন্ট হবে, তাহলে তার ব্যথা ফিল করবে। আর কি হতে পারে, আমার টি টিউবের পাশ দিয়ে যেখানে স্কিনে আমি পিয়ার্স করেছি বা পাঞ্চার করা আছে সেখানে একটা বাইল লিক করে চলে আসবে, তাহলে একটা হলে ব্যথা হবে, তারপরে বাইল লিক করবে। 2 নম্বর রুগী রাইগর হয়ে জ্বর হবে, পেইন হবে, জ্বর হবে, বাইল লিক করবে টি টিউব পাশ দিয়ে। তাহলে কি বুঝতে হবে, তোমার অনুমান কি করতে হবে যে ডেফিনেটলি দেয়ার ইজ এ সাম অবস্ট্রাকশন এট দি ডিস্টাল পার্ট অফ দি ইনসার্টেড টি টিউব। আমি যেখানে টি টিউব দিয়েছি তার নিচের দিকে কোনো অবস্ট্রাকশন আছে, তা না হলে কেন আমার ব্যথা হইলো, রুগী রাইগর হইলো, সিল হইলো এবং টি টিউবের পাশ দিয়ে বাইল লিক করেছে, তাহলে বুঝতে হবে দেয়ার ইজ এ ডিস্টাল। তাহলে আমার ট্রায়ালে আমি কিন্তু ট্রায়ালেই বুঝে গেলাম দেয়ার ইজ অবস্ট্রাকশন, তাইলে আমাকে খুব হুঁশিয়ার হইতে হবে। এখন তুমি ট্রায়াল দিয়ে না দিয়া করতে পারো এট এ টাইম, কিন্তু করাটা ঠিক হবে না। আমি ট্রায়ালে যদি বুঝি এটা যে তার এইরকম সিমটম হয়েছে, তাইলে আমরা এই রুগীকে অবশ্যই আমি টি টিউব পোস্ট অফ টি টিউব কলেঞ্জিওগ্রাম করব। বুঝতে পারছো? যার ট্রায়ালে এইরকম চিত্র আসবে, ব্যথা হবে, জ্বর হবে, রাইগর হবে, লিক করবে, তাহলে বুঝতে হবে ডিস্টাল, ডেফিনেটলি দেয়ার ইজ এ ডিস্টাল অবস্ট্রাকশন। এই ক্ষেত্রে তোমাকে টি টিউব কলেঞ্জিওগ্রাম ইজ এ মাস্ট করতেই হবে। আমরা অনেক সময় কি করি, রুগী যদি একটু গরিব থাকে বা আমি অপারেশন করেছি, রুগীর একটাই পাথর ছিল বা 2টা পাথর ছিল, অন্য কোথাও পাথর ছিল না, আমি স্যাটিসফাইড যেটা, আর ট্রায়ালের সময় দেখা গেল কি তার কোনো ব্যথা নাই, তার কোনো জ্বর নাই, কোনো রাইগর নাই, চিল নাই, তার বাইল ডাক্তার টি টিউবের পাশ দিয়ে কোনো বাইল লিক করে নাই, তাইলে বুঝতে হবে আমার ট্রায়ালে সে ভালো আছে, রুগীর কোনো অ্যাবনর্মাল সিমটম হয় নাই, তাহলে বুঝতে হবে ডিস্টাল কোনো অবস্ট্রাকশন নাই। তাহলে আমরা কি করব, ইন দিস কেস আই ক্যান রিমুভ দি টি টিউব অন দি 10th or 12th days, কোনো অসুবিধা হওয়ার কথা না। ক্লিয়ার? এখন প্রশ্ন আছে যে আমি যদি খুলে দিই তারপরে যদি কিছু হয়, তারপরও হতে পারে একটা স্টোন ছিল সেটা তা অবস্ট্রাকশন করে নাই, কিন্তু পাথর একটা রয়ে গেল, আমি টি টিউব খুলে আনলাম, এরপরে পাথর দিয়ে আটকাইলো, তাহলে আই উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। স্যার কেন আপনি টি টিউব খুললেন, টি টিউব কলেঞ্জিওগ্রাম না করে? ক্লিয়ার? আর যদি ভালো থাকে ভালো,
এই জন্য আমরা সাজেস্ট করবো কি আইনত একাডেমিক্যালি ইউ হ্যাভ টু পারফর্ম টি2 পোস্ট অপারেটিভ টি2 কোলঞ্জিওগ্রাম আইনত করতে হবে। আর তুমি যদি নিজে রিস্ক নিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই, করে দিয়ে আমরা দেখা যায় ম্যাক্সিমামে 99% তার কোনো অসুবিধা হয় না, মানে আমরা বুঝতে পারি যে কি হয়েছে। এটা হলো এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করতে পারো। আর যদি তুমি ডেয়ারিং না হও, এক্সপিরিয়েন্স কম হয়, তাহলে ইউ উইল গো ফর টি2 কোলঞ্জিওগ্রাম। এখন আমার প্রশ্ন, যে এই যে এখানে একটি স্টোন দেখা গেল, হাউ টু রিমুভ দিস স্টোন? এটা কি ওখানে থাকবে না বের করতে হবে? হাউ টু রিমুভ রিমুভ, করতে হবে কিভাবে রিমুভ? ওই ট্র্যাক দিয়ে, কোন ট্র্যাক দিয়ে? মানে টিউব যেখান থেকে বের করা হবে। আবার আবার অ্যাবডোমেন ওপেন করব? ডরমিয়া না স্যার, বাস্কেট মানে ইয়েস, যখন আমরা আগে তাই করতাম ডরমিয়া বাস্কেট। এই যে এখন আমি প্রশ্ন করি, এই জন্য আমরা কিন্তু 10 দিনের আগে টি টিউব রিমুভ করি না। কি জন্য করি না? উই ওয়ান্ট এ মেচিউর ফিস্টুলার ট্র্যাক্ট। এটা ফিস্টুলা থাকবে না, জি স্যার। ট্র্যাক্টটা তো মেচিউর হয়েছে 10 দিনে, 12 দিনে মেচিউর হয়ে গেছে। আর তুমি 5 দিনের দিন বের করে মেচিউর হবে না, ওইখানে বাইল লিক করে কোথায় যাবে? বাইল উইল গো টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, ইট উইল ডেভেলপ biliary peritonitis, that is very hazardous condition। এই জন্য আমরা মেচিউর ট্র্যাক করব। বাইল যদি লিকও করে, আমি ওই যে টিউব আমি নিয়ে আসছি, বের করে দিচ্ছি উইদাউট ডুইং পারফর্মিং টি2 কোলঞ্জিওগ্রাম, তাতে রোগীর কোনো অসুবিধা হবে না। বাইলটা শুধুমাত্র লিক করবে কোথা দিয়ে? এই যে মেচিউর ট্র্যাক্ট আছে, এখানে একটা ফিস্টুলা হয়ে আছে, এটা আমি বলতে পারি হ্যাঁ কোলিডিকো কিউটিনিয়াস ফিস্টুলা। আমরা সেটা চাই, ফিস্টুলা আমরা করি না, কিন্তু এখানে ফিস্টুলা চেয়েছিলাম। কেন? যদি কোনো ডিজাস্টার হয় তাহলে এই ট্র্যাক দিয়ে আমি ডরমিয়া বাস্কেট দিয়ে আমি এটা স্টোনটা বের করে নিয়ে আসবো। বুঝতে পারছো? এই জন্য টি টিউব আর্লি বাইর করা হয় না। ক্লিয়ার? এখন উপায় আছে, আমরা আর এখন ডরমিয়া বাস্কেট ইউজ করি না। এখন আর একটা পদ্ধতি আছে, সেটা হলো বলা হয় কি ইআরসিপি। ইআরসিপির নাম শুনছো তো তোমরা? জি স্যার। জি স্যার। আমাদের কলেজ, আমাদের হসপিটালে আছে। হয় তুমি এখানে ইআরসিপি করে ডিউডেনামে যে পাথরটাকে ধরে তুমি বের করে নিয়ে আসো। এখন দেখা গেল পাথরটা এইরকমই আটকাইছে যে তাকে ইআরসিপি ফেল করলো, তখন কি করব আমরা? আমার তো এই পাথর রিমুভ করতে হবে, আমার টি টিউব আছে, এক্সরে করে দেখলাম এখন আমি ইআরসিপি ফেল করছে, তখন আমরা আবার আমাদেরকে এটা কি করতে, রিএক্সপ্লোর করতে। টি টিউব আছে, আমার গাইড আছে, আমরা রিএক্সপ্লোর করা কিন্তু সাথে সাথে করা যাবে না। কতদিন পরে? এটা 3 মাসের প্রশ্ন হয়ে দাঁড়ায়, ইউজুয়ালি আফটার 3 মান্থ। একটা অপারেশন করলে, এটা তো ওপেন অপারেশন, অপারেশন করলে অ্যাডেকশন থাকে, অনেক কিছুই থাকে, ইন্টেস্টাইন বা অন্য অর্গান এখানে চেপে থাকবে। 3 মাস পরে রোগীর বাইল কিছুটা তো নিচে যাচ্ছে, আর এখান দিয়ে আমার বাইল আসতে ক্ষতি নেই। 3 মাস পরে রিএক্সপ্লোর করে ইউ হ্যাভ টু রিমুভ দ্যাট স্টোন। এখানে আমি স্টোনে ইনসিশন দিয়ে আনতে পারি, অথবা কোলিডোস্কোপ একটা করার ইনস্ট্রুমেন্ট আছে, কোলিডোস্কোপ। এন্ডোস্কোপ যেরকম গলা দিয়ে ঢুকায়, আমরা ওই যে আমার কি আছে যে ফিস্টুলার ট্র্যাক্ট হয়ে আছে, ওইটা দিয়ে 3 সিজন একটু বড় করে আমি কোলিডোস্কোপ ঢুকাই দিয়ে আমি স্টোনটা টেনে বের করতে পারি। আর যেখানে এই ফেসিলিটিস নাই, দেন আমরা স্টোনটাকে আবার ইরিগেশন করবো, বাইর হলো না, আমরা সেটাকে দরকার হলে আমরা আবার কমন বাইল ড্রাক্টের শেষ প্রান্তে যাই, এটা যদি ইন্টারডিউডেনাল থাকে, এটা বেশি হয়ে যাচ্ছে তোমাদের জন্য, আমরা ট্রান্সডিউডেনাল যে ইনসিশন দিয়ে পেপিলা কেটে বের করে আনতে পারি। ইটস এ বিগ প্রসিডিউর। তুমি মনে রেখো যে বের করার জন্য একটা হলো তোমার ইআরসিপি করা যায়, অথবা তোমার ট্র্যাক দিয়ে আমরা এটা বের করে আনতে পারি, অথবা ওপেন করে কোলিডিওস্কোপ বের করতে পারি। ইউ হ্যাভ টু রিমুভ দিস স্টোন। ক্লিয়ার? টি2 কোলঞ্জিওগ্রাম কখন করে? হঠাৎ আমি যদি একটা প্রশ্ন করি, হঠাৎ ইন্ডিকেশন অফ এক্সপ্লোরেশন অফ দ্য কমন বাইল, কি কি কারণে তুমি কমন বাইলটা ওপেন করবা বলো? এটা কোনো স্টোন থাকলে, হ্যাঁ, কোলিডিওলিথিয়াসিস থাকলে আমি করব। আর সিবিডি যদি ডায়াবেটিক থাকে স্যার, স্যার কোলিডোকাল সিস্ট থাকলে করতে পারি। না, ডায়াবেটিক সিবিডি কোলিডিওকাল সিস্টের কোনো প্রশ্নই নেই। এটা
dilated CBD, sir. হ্যাঁ, আনইউজুয়ালি ডাইলেটেড সিবিডি থাকলেও তার কোলিসিস্টেক্টমি ওপেন কোলিসিস্টেক্টমি করতে গেছে, তখন আমরা বেশি ডাইলেটেড থাকলে সেটা একটা ইন্ডিকেশন। আর কি ইন্ডিকেশন? Sir, Sir, round on. LP যদি বেশি থাকে with or without jaundice. অ্যালকালিন ফসফেটেস। রোগীর যে আগে অ্যালকালিন ফসফেটেস বেশি হলে অবস্থা কিছু হিস্ট্রি আছে। হ্যাঁ, বারে বারে তার হয়েছে, আমি খুলে দেখলাম যে পাথর নাই, তবু আমি এটা এক্সপ্লোর করি। দেখা গেল এমন পাথর আছে যে আমি এটা হাতে ফিল করি নাই বা তারা ডায়াগনোসিস মিস করে গেছে। আর কি হতে পারে, যখন আমরা ওপেন কোলিসিস্টেক্টমি করি তখন মাল্টিপল, ইনজুরি হয়। না ইনজুরিটা পরে আসি, মাল্টিপল স্টোন আছে গল ব্লাডারে, আমি গল ব্লাডার ধরে টানাটানি করেছি, পাথর স্লিপ করে গেল, আগে ছিল না। আমি এই জন্য আমরা বলি এটা গোল্ডেন রুল, সেটা হলো তুমি কম কোলিসিস্টেক্টমি করার পরে এবং আগে ইউ হ্যাভ টু পালপেট দি কমন বাইল ডাক্ট, পাথর আছে কি নাই। পরে দেখা গেল গল ব্লাডার ফালানোর পরে দেখলাম যে পাথর পাওয়া যায়, তাহলে এই পাথরটা কোথায় থেকে গেল? আমি যখন গল ব্লাডার হ্যান্ডেল করছি তখন এটা নেমে গেছে, তাইলে সেটার কারণে কিন্তু আমাদের এক্সপ্লোর করব। অনেক সময় তোমার এখন নাই, আগে রাউন্ড ওয়ার্ম ছিল। রাউন্ড ওয়ার্মের নাম শুনছো? জি স্যার। অ্যাসকারিয়াসিস লুম্ব্রিকয়েডস। এই ভদ্রলোকেরও কমন বাইল একটা ঢুকে পড়ে, রুগী আসে পেটে ব্যথা, কলেনজাইটিস, অবস্ট্রাকটিভ জন্ডিস দিয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা ওপেন করি। তাহলে স্টোন থাকলে করব, আনইউজুয়াল ডায়ালিটেড থাকলে করব, তারপরে রাউন্ড ওয়ার্ম থাকলে করব। আগে অ্যালকালিন ফসফেটেস বেশি আছে, রিকারেন্ট জন্ডিসের হিস্ট্রি আছে, পাথর নাই, তবু আমরা এক্সপ্লোর করে দেখবো আছে কিনা। তুমি এমনিতে নাই, কিন্তু দেখবা যে এক্সপ্লোর করে ইরিগেশন দিলে পাথর বেরিয়েছে। ঠিক আছে, এগুলো কমন যে আমরা করি। আর একটা যেটা বলছিলাম, অ্যাক্সিডেন্টালি যদি অপারেশন সময় কমন বাইলাক ইনজুরি হয়ে যায়, সেটা তো আর এক্সপ্লোরেশন না, সেটা হলো ইনজুরি রিপেয়ার করতে হলে আমাকে টি টিউব দিয়ে রিপেয়ার করতে মাইন্ড ইট। এটা কিন্তু আমরা এক্সপ্লোর করতে যাইনি, অ্যাক্সিডেন্টালি আমার বাইল ডাক্ট ইনজুরি হয়ে গেছে, যেখানে রাইট ডাক্ট হোক লেফট ডাক্ট হোক যে কোনো ডাক্তারই হোক, আমাকে সেখানে রিপেয়ার করতে হবে। আর ইজি বাইল আসার জন্য আমরা টি টিউব দিয়ে আসি, যেন ওই যে রিপেয়ার জায়গাটা যেন ইজিলি ফিল্ড হয়ে যায় বা হিলিং হয়ে যায়। এই জন্য এটা কিন্তু আমরা এক্সপ্লোর করার উদ্দেশ্যে যাই না। ঠিক আছে, এখন এই স্টোন কিন্তু অনেক সময় টি টিউব কলেন যেগুলো তোমাদেরকে দেওয়া হয়, হসপিতে দেওয়া হয়, এরকম একটা ছবি দিয়ে দেখলে বলবা কি এটা কি ডায়াগনোসিস কি জিনিস, টি টিউব কলেনজিওগ্রাম, পোস্ট অপারেটিভ টি টিউব কলেনজিওগ্রাম। টি টিউব থাকলেই পোস্ট অপারেটিভ বলবা। হ্যাঁ, তারপরে কি আছে, দেয়ার ইজ এ নেগেটিভ রাউন্ডেড নেগেটিভ শেয়ার ডিস্টার্ব পার্ট অফ দি কমন বাইল ডাক্ট। তাহলে ডায়াগনোসিস কি? ইউর ডায়াগনোসিস ইজ স্টোন, লেফট আউট স্টোন আর রেসিডুয়াল লেফট আউট স্টোন আমরা বলি। হ্যাঁ, এই স্টোন থাকলে কি হবে, ট্রায়ালে আমার কি হবে, ব্যথা হবে, চিল হবে, রাইগর হবে, অনেকে লাগে জন্ডিস হবে। নো, এই রুগীটা আগে জন্ডিস আমার ছিল, জন্ডিস সারতে কিন্তু অনেকদিন সময় লাগে, 2-4 দিনে জন্ডিস এখানে বোঝা যাবে না। তোমার একটাই আছে যে ব্যথা হবে, জ্বর হবে, আর এখানে বাইল লিক করবে। ঠিক আছে, এরপরে আমরা এটা থাকলে কি করব, আমরা ট্রায়াল দিয়েছি, 10 দিন পরে খুলেছি, আমরা এইভাবে যদি পাওয়াই যায় তাহলে আমরা এই পদ্ধতিতে বের করতে পারি। পদ্ধতিগুলো মনে রাখবা। টি টিউব কলেনজিওগ্রাম, টি টিউব কলেনজিওগ্রাম পার অপারেটিভ হয়, পোস্ট অপারেটিভ হয়। আমরা মেনলি পোস্ট অপারেটিভ করি। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো এইটার সম্পর্কে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার আমরা তো এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্যার হচ্ছে ল্যাপারোস্কোপিক স্যার কোলেসিস্টেক্টমি করি স্যার, Yes. ওপেনটা স্যার বেশি একটা করি না। করি না। সেই ক্ষেত্রে স্যার এই যে আমরা যে সিবি কমন বাইল ডাক্ট স্যার পালপেটের যে ব্যাপারটা স্যার, সেটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি স্যার কিভাবে অ্যাসেস করব? আমরা ল্যাপারোস্কোপি আমি করব না, আমি আগে অ্যাসেস করব। আমি ল্যাপারোস্কোপি করার আগে দেখবো আমার জন্ডিস আছে কিনা। ঠিক আছে, স্যার। জন্ডিস থাকে, আর যদি আলট্রাসাউন্ডে বলে কমন বাইল একটা পাথর আছে, তাহলে কিন্তু আমি আর ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করলাম আর হবে না। I shall have to remove that stone. তাহলে বিফোর ডুইং ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি তোমরা আগে এটা ডায়াগনোসিস করতে হবে। যদি জন্ডিস থাকে, অ্যালকাইন হাই থাকে, লিভার ভাঙে অল্টার থাকে, আর যদি একটা এরকম স্টোনের কথাই বলে, যদি ডাউটও করে যে দেয়ার ইজ স্টোন, তাইলে আমরা কি করব, ইউ হ্যাভ টু হ্যান্ডেল দি স্টোন ফার্স্ট।
ক্লিয়ার? ইউ টু রিমুভ দি স্টোন ফার্স্ট, অথবা সাইমালটেনিয়াসলি করতে পারো। ইআরসিবি করে পাথর সরাই দিবে আর আমি ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করে দিব। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে কিন্তু কোলিডিগুলি রিমুভ করা যায়, এটা মনে রাখতে হবে। এখন কিন্তু অনেক অ্যাডভান্স। পাথর আছে, কিছু অসুবিধা নেই, একটাই পাথর আছে, মাল্টিপল থাকলে হবে না। একটাই পাথর আছে, আমি এইটারে কোলিসিস্টেক্টমি ল্যাপকল করবো, এটারে কোলিডিওটমি করে আমি টিটিউ পর্যন্ত দিয়ে আসতে পারি। এখন সো অ্যাডভান্স, বুঝতে পারছো? তাইলে আমাদেরকে কোলিসিস্টেক্টমি করার কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে ল্যাপারোস্কোপিক, সেটার মধ্যে একটা হলো জন্ডিস, 2 নম্বর হলো স্টোন, 3 নম্বর হলো যদি কোনো ডিজিটাল স্ট্রিকচার থাকে। স্ট্রিকচার থাকে না অনেক সময়, যার জন্য জন্ডিস হয়। ইন দ্যাট কেস ইউ হ্যাভ নো রাইট টু ডু ফর ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। তোমার রোগী রাইট ডাক্টে পাথর আছে, লেফট ডাক্টে পাথর আছে, সেটা কিন্তু আমরা কোনো সময় ল্যাব কল করতে যাব না। ঠিক আছে? ল্যাব কল আমরা কাকে করি? যেটা আনকমপ্লিকেটেড কোলিলিথিয়াসিস, সেটা করি। ইভেন যদি লাম্প থাকে তা আমরা করি না। লাম্প থাকলে কন্ট্রাইন্ডিকেটেড, করা যাবে না। কলবাটা খুব ফাইব্রোস্ট হয়ে গেছে, স্টাক আপ হয়ে আছে, সেটা আমরা করতে যাব না। এগুলো করতে গেলে দেয়ার ইজ এ চান্স অফ ইনজুরি টু দি রাইট ডাক্ট, লেফট ডাক্ট, অথবা তোমার কমন বাইল ডাক্ট। এই ইনজুরি আমি কেন করবো? ভাস্কুলার ইনজুরি হতে পারে। এই জন্য আমরা আগেই প্রি অপারেটিভ অ্যাসেস করি যে হোয়েদার ইট ইজ ফিট ফর ল্যাপারোস্কোপিক অর নট। আমরা অনেক সময় আরেকটা কাজ করি, যে একটি স্টোন আছে, এখন দেখি যেখানে মাল্টিপল স্টোন, আরো পরে দেখলাম যে টিটিউব কলেজে আরো জায়গায় অনেক স্টোন আছে। সেই সব ক্ষেত্রে ইআরসিবি সব ফেল করলে আমরা ডাইরেক্টলি একটা কাজ করে আসি, সেটা হলো ডাইলেটেড কমন বাইল ডাক্ট আছে, এটার সাথে আমি পরে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস পরে সুইটেবল টাইমে আমি এটাকে একটা বাইপাস করে দিব। কার সাথে বাইপাস করব? কমন বাইল ডাক্টের সাথে ডিউডোনামে করতে পারি, কমন বাইল জেজুনামে করতে পারি। তাতে কি হবে? আমার বাইল, আমি কি চাই? আই ওয়ান্ট যে বাইল শুড বি গো টু দি আপার ইন্টেস্টাইন। এখন জেজুনামে যদি বাইল যাতে আমার অসুবিধা নেই, এই জন্য মাল্টিপল, অনেক সময় আমরা প্রথম অবস্থায় কোলিডিওটমি করার সময় যদি দেখি যে মাল্টিপল স্টোন আছে, রাইট ডাক্ট, লেফট ডাক্ট পাথরে ভর্তি, সেখানে আমরা শুধু কোলিডিওটমি করি না, বলতে লেটাস গো ফর এ বাইপাস সার্জারি। কমন বাইল তখন আরো ইজি থাকে। কমন বাইল ডাক্টের ডিস্টালি বা ইনসিশন দিয়ে আমি ডিউডেনের সাথে অ্যানাস্থেসিস করতে পারি, ককারাইজেন করে ডিউডেন অ্যানাস্থেসিস, অথবা জেজুনার সাথে কোলিডিও জেজুনাস্টিক করে দিলাম। এগুলো হলো তোমাদের জন্য, এগুলো জানার দরকার নেই। তোমাদের হঠাৎ ইন্ডিকেশনে কমন বাইল ডাক্ট, রেসিডুয়াল স্টোন কি করে বের করতে হয়। এখন একটা জিনিস মনে রাখবা, এমআরসিপি একটা ইনভেস্টিগেশন আছে, এমআরসিপি। এখন আমরা বিলিয়ারি সার্জারি করার আগে যদি জন্ডিস থাকে, রিকারেন্ট জন্ডিস, অ্যালকালিন হাই থাকে, সেখানে আমরা সিম্পল আলট্রাসাউন্ড ডিপেন্ড করি না। আমরা সেখানে করি কি, এমআরসিপি করে দেখি বিলিয়ারি টিভি নর্মাল আছে কিনা, তার কোনো অ্যাবনর্মালিটি স্ট্রাকচার বা কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কিন্তু ল্যাপারোস্কোপিতে যাই না, সেখানে আমরা ওপেন করি। আর কোনো প্রশ্ন? বলো। অন্য টপিকস যেটা বলেছি, আরো 2-3টা বলেছি, ওগুলোর মধ্যে কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে। কোশ্চেন নাই? স্যার, হ্যাঁ, স্যার যখন মানে টি টিউব তো স্যার পুল বাই ট্রাকশন না স্যার, তো যখন এটা ট্রাকশন দিয়ে পুল করি, এখান থেকে বাইল লিক হবে না স্যার? মানে এটা তো 2-3 দিন পরে ক্লোজ হবে স্যার। ইউ আর কারেক্ট। যখনই আমি এটা পুল করব, ডিস্টালে অবস্ট্রাকশন নাই, তাহলে লিক খুব কম করবে। কিছু লিক করলে আমরা রুগীটাই কি করব, যেখানে আমার পোর্ট আছে স্কিনে, যেটা একটা ওপেনিং আছে না বাইর করার পরে, ওখানটা দিয়ে কিছু আসবে, আমি একটা ড্রেসিং দিয়ে রাখবো, তাহলে ডান দিকে আমি কাট করিয়ে রাখবো, কিছু থাকলে যেন বেরিয়ে যায়। ঠিক আছে? বেরিয়ে যাবে, ড্রেসিং সাথে সাথে ছেড়ে দিবা না, অবজার্ভ করো 2-1 দিন, তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই ট্র্যাক কিন্তু বন্ধ হয়ে যায়, ইটস নট ইনফেক্টেড ট্র্যাক। এটা চারিদিক থেকে আইসা বন্ধ করে দিবে। যদি দেখা যায় তুমি খুললা, তারপরের দিনে আর বাইরে আসে না, লিক করে না, বাস আমি খুলে দিব, ড্রেসিং দিয়ে আমি তাকে রুগী ছেড়ে দিব। কিছু লিক করতে পারে, এই জন্য সবসময় রুগীকে এটা খুলে তোমাকে অবজার্ভ করতে হবে, বাইরে লিক করে। হ্যাঁ, ইয়েস লিক করে, আমি তাকে ট্রায়াল দিয়েছি,
যে তার কোন রকম কিছু নাই, টিটিউব কলেজ ডিজিটালি কিছু না থাকলে ইট উইল ক্লোজ ভেরি র্যাপিডলি। প্রথম হিলিং হবে কোথায়? কমন বাইল ডাক্টের যে ওপেনিংটা আছে ওইটা হিলিং হয়ে যায়, আর বাইল ডাক্টের সার্কুলেশন খুব বেশি। হ্যাঁ, ওটা ইজিলি বন্ধ হয়ে যাবে, তারপর তোমার ট্যাগ বন্ধ হয়ে যাবে। এটার জন্য কোনো ভয়ের কিছু নেই, প্রোভাইডেড তোমার ডিজিটালি কোনো অবস্ট্রাকশন নেই। এই জন্যই তো টিটিউব কলেঞ্জিওগ্রাম করা, তা না হলে টেনে বের করে দিলে ফিসছিল হয়েই থাকবে। বললাম তো, হয়ে থাকলে ভয়ের কিছু নাই, মেসিউরটা একটা আছে বেরিয়ে যাবে। আর কোনো প্রশ্ন? বলো। ঠিক আছে, প্রশ্ন তাহলে আমি আই উইল এন্ড হেয়ার। তোমরা পড়াশোনা করবে, গেট রেডি ফর এক্সামিনেশন। হয়তো গভর্নমেন্ট কি ডিসিশন নেবে জানি না, ডিসিশন নেওয়ার সাথে সাথে আইসা তোমরা পরীক্ষা দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর টুডে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।